সুরমার জল গড়ালো সিলেটে, শহরের নিম্নাঞ্চলে ঢুকছে পানি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত বরগুনা সাতক্ষীরার 34 কিলোমিটার বেড়ি বাঁধ। ঘরের ভিতরে কাদা, কোমর সমান পানি হয়েছে। বাঁচে থাকলে কাম হরিয়ে খাওয়া যায়, বেরিবেদ যদি না দেন তো আমরা কেমনে বাঁচমু আর কেমনে খামো। দিনরাত খেটেও যৎ সামান্য পারিশ্রমিক পাচ্ছেন পরিবহন শ্রমিকরা। ন্যূনতম মজুরি আর কর্মঘণ্টা বাস্তবায়নের দাবি। সারাদিন জ্বালাজালি করে যদি রাতে বেতন না পাই, এই আর সে কষ্ট আর কিছু হয় না। আজকে বেতন পাইলে 200 পাই, কালকে রাইতে 500 পাই, দেখেছি কোনো সময় পাই না। ফিক্সড একটা বেতন থাকলে আমাদেরও মনে করেন টেনশন থাকতো না, রাস্তাঘাটে পারাপারি করতে হইতো না। ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 11 জুলাই সাজা ঘোষণা, শিগগিরই এর বিরুদ্ধে আপিল। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। সিলেটের কয়েকটি উপজেলা প্লাবিত হওয়ার পর এবার নগরীর নিম্নাঞ্চলে সুরমা নদীর পানি ঢুকতে শুরু করেছে। পানিতে তলিয়েছে রাস্তাঘাট সহ ফায়ার সার্ভিসের কার্যালয়। সিলেট পয়েন্টে সুরমার পানির বিপদসীমার মাত্র 3 সেন্টিমিটার নিচে। এতে খাল বেয়ে নগরীতে পানি ঢুকছে। গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় সব নদীর পানি কমেছে, বইছে বিপদসীমার নিচ দিয়ে। তবে এখনও আশ্রয় কেন্দ্র ছেড়ে যায়নি প্লাবিত এলাকার বাসিন্দারা। অন্যদিকে জকিগঞ্জে, কুশিয়ারা ও কানাইঘাটে সুরমার পানি এখনও বিপদসীমার উপর। কোম্পানিগঞ্জেও বেড়েছে ধলাই নদীর পানি। আকস্মিক প্লাবনে চরম দুর্ভোগে বিভিন্ন এলাকার বাসিন্দারা। দর্শক, সিলেটের প্লাবন পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। রিপন, আর নতুন করে কোন কোন এলাকায় পানি ঢোকা শুরু করেছে সেটি একটু জানাবেন। একই সাথে জানতে চাই যে সেখানে ভোগান্তিতে পড়া মানুষজন যারা রয়েছেন তারা কি অবস্থায় রয়েছেন। রেজা, আসলে নতুন করে পানি প্রবেশ করছে সিলেট শহরে, কারণ কানাইঘাট যেহেতু উজান থেকে পানি নামতে শুরু করেছে। মানে কানাইঘাটের পানি, যে সুরমা নদীর পানি কমতে শুরু করলেই মূলত সিলেটের শহরের পাশ দিয়ে বয়ে চলা সুরমা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে এবং সেটাই হচ্ছে। সকাল থেকে আমরা সেটা দেখছিলাম এবং সে কারণে যেটা হয়েছে, সুরমা নদীর পানি সুরমা নদীর শহরের যে কটি খাল রয়েছে যেগুলো পয় নিষ্কাশনে ব্যবহৃত হয়, সেসব খাল বেয়ে কিন্তু নগরীর দিকে পানি ছুটছে এবং সে কারণেই নিচু এলাকাগুলো রয়েছে, নদীর পাশ দিয়ে যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে খালের পাশ দিয়ে যে স্থাপনাগুলো রয়েছে, সেখানে পানি ঢুকতে শুরু করেছে। তো এই অবস্থা যদি চলমান থাকে, পানি যদি বৃদ্ধি হতে থাকে, তাহলে হয়তো নগরীর এর কিছু কিছু সড়কেও পানি উঠতে পারে, যেটা 2022 সালে আমরা দেখেছিলাম। এই খালের পানি বেয়েই কিন্তু নগরীতে সুরমার পানি ঢুকে এবং সেটাই হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো এই অবস্থা আর কিছুটা উন্নতি হতে পারে দিন শেষে। অন্যদিকে আমরা এই মুহূর্তে রয়েছি কোম্পানিগঞ্জে। এখানের পানি কিন্তু এই ধলাই নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং যে কারণে এই যে পানিবন্দী মানুষগুলো রয়েছে তাদের যে উন্নতি হওয়ার কথা সেটা কিন্তু হয়নি এবং যারা আশ্রয় কেন্দ্রে গেছেন তারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন এবং যারা বাড়িতে রয়ে গেছেন তারা এখনো বাড়িতে রয়েছেন পানিবন্দী অবস্থায়। এবং আশ্রয় কেন্দ্রগুলোতে খোঁজ নিয়ে যতটুকু জেনেছি, গোয়াইনঘাট এবং জৈন্তাপুরে আশ্রয় কেন্দ্রগুলো থেকে কিছু কিছু মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে এবং বেশিরভাগ মানুষই এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছে। রেজা, সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রিপন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরগুনায় 12 ও সাতক্ষীরায় 22 কিলোমিটার বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পানিবন্দী বাঁধ পাড়ের মানুষ। খেয়ে না খেয়ে দিন কাটছে অনেকের। টেকসই বাঁধের দাবিতে মানববন্ধনও চলছে। পানি উন্নয়ন বোর্ড বলছে এরই মধ্যে চলছে সংস্কার কাজ। বিষখালী নদী, তার মাঝে জেগে ওঠা বরগুনার মাঝের চর। গন্তব্য সেখানেই। এই চরটিতে বসবাস প্রায় 3000 মানুষের। সেখানে পৌঁছাতেই চোখে পড়ল রিমালের ক্ষতচিহ্ন। ভেঙে আছে বেড়িবাঁধ, লোকালয়ে ঢুকছে পানি, উপড়ে আছে গাছপালা, ক্ষতিগ্রস্ত বাড়িঘর।
থাকার মতন কোনো পরিবেশ নেই, ঘরের ভিতরে কাদা, কোমর সমান পানি হয়েছে। কুল কিনে নাই, পারে কোনো জমি জমা নাই যে আমরা বসত বাড়ি বিটা কর্ম। বাঁচে থাকলে কামড়িয়ে খাওয়া যায়, বেরিবেদ যদি না দেন তো আমরা কেমনে বাঁচমু আর কেমনে খামো। একই চিত্র আমতলির পরশবুনিয়া ও বালিয়াতলি গ্রামে। বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী অনেকে। রান্না বাড়ি খাওয়া লাগছে 3-4 দিন ধরে নাই, আমাকে এই অবস্থায় আমরা চলছি। নদীর যে ব্লকটা এইটা যদি এই দুর্যোগ সহনশীল না হয় তাহলে আমাদের প্রতি বছর এইভাবে সাইক্লোনে ভোগ করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে জেলার অন্তত 30টি স্থানে 12 কিলোমিটার বাঁধের ক্ষতি হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে মেরামত কাজ। 3টা প্রকল্প দাখিল করা আছে এবং আমাদের স্টাডি চলমান আছে। তো এগুলোর ফলে আমাদের আরও পর্যায়ক্রমে আস্তে আস্তে স্থায়ী বিবাদের সংখ্যা বাড়বে, স্থায়ী বাঁধের সংখ্যা বাড়বে। জেলা নির্বাহী অফিসার ওনাকে নিয়ে আমি সহযোগিতা করেছি, মানুষকে দিচ্ছি। এখন পর্যন্ত আমি কাকচিরে এসেছি। বরগুনা ছেড়ে এবার সাতক্ষীরা। ক্ষতিগ্রস্ত কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ। টেকসই বাঁধের দাবিতে শ্যামনগরের পাতাখালী গ্রামে মানববন্ধন হয়েছে। তাতে অংশ নেন কয়েকশো মানুষ। আমাদের এইখানে এই অঞ্চল কোনোভাবে উন্নত হচ্ছে না। প্রত্যেক বছর আমরা ভাঙা গড়ার ভেতর দিয়ে ভেসে যাইতেছি। মালিবাড়ি পর্যন্ত খুব ঝুঁকিপূর্ণ। এর জায়গায় কোনো কাজের কোনো অগ্রগতির মানে কোনো গতি নাই, কাজ কোনো হচ্ছে না। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বলছে জেলা জুড়ে 673 কিলোমিটার বেড়িবাঁধ আছে। এর মধ্যে আশাশুনি ও শ্যামনগরে ক্ষতিগ্রস্ত 22 কিলোমিটার। বড় জ্বরটা আসবে সেটা অবশ্য ডেট হচ্ছে 6 জুন। তার আগেই যেন বাঁধগুলোকে অ্যাটলিস্ট বড় যে কোনো জ্বর ঠেকানোর মতো পরিস্থিতিতে আনা যায়। বাঁধ পাড়ের অনেকের বাড়ি ক্ষতিগ্রস্ত, তারা চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে খুলনার পাইকগাছায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকায় আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন, তার কাছ থেকে জানবো সরাসরি। প্রবীর, বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু হয়েছে কিনা সেটি একটু জানাবেন এবং কি অবস্থা দেখছেন মূলত সেখানে? সংস্কার কাজ শুরু হয়েছে রেজা। খুলনা জেলাতে 8টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙেছিল রিমালের তাণ্ডবে। তার দুটো এখনও জোড়া লাগেনি, আর বাকিগুলো জোড়া লেগেছে। আমরা যে জায়গাটিতে রয়েছি পাইকগাছার দেলুটি ইউনিয়নের যে তেলিখালি নামক জায়গা, দেখতে পাচ্ছেন দুর্গম এলাকা, যেসব এলাকা ক্ষতিগ্রস্ত লবণ পানিতে। এই বেড়িবাঁধটা গতকাল থেকে আটকানো হয়েছে। এখনও চেষ্টা করা হচ্ছে যাতে পরবর্তী পূর্ণ জোয়ারে যাতে এটি আবার ভেঙে না যায়, সে কারণে চেষ্টা করা হচ্ছে। তবে যে দুর্বলভাবে জোড়া লাগানো হচ্ছে, এলাকা মানুষের অভিযোগ এটি আসলে টেকবে না। কারণ সামনে ভরা গণ রয়েছে, ভরা কটাল অমাবস্যার। সেই অমাবস্যার যে পানির চাপ আসবে সেটি আসলে এর উপরে যদি পরবর্তীতে পানি মাটি না দেয় তাহলে এটি কতটা টিকবে সেটি আসলে বলা মুশকিল, সেটি সময় বলে দেবে। তবে এলাকার মানুষের পানির সংকট, ঘরে থাকার জায়গা নেই, খাবারের সংকট, স্যানিটেশন সংকট, নানা সংকট। এবং এই দুর্গত এলাকা এই মুহূর্তে পরিদর্শন করছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। আমরা একটু সরাসরি তিনি বক্তব্য দিচ্ছেন সাংবাদিকদের, আমরা একটু তার বক্তব্যে চলে যাচ্ছি। এমার্জেন্সি ভাবে বা যে কোনো প্রয়োজনে সাথে সাথে যাতে কাজ করা হয় এরকম কাজ করে। তো এই যে বেড়িবাঁধটি এখন এলাকাবাসী নির্মাণ করেছে, তারাও বলছেন যে এটি আসলে টিকবে না। তো দ্রুত আসলে এটা কি করা যায়? প্রথমে আসলে পানিটা যেন ভিতরে না প্রবেশ করে সেই জন্য কিন্তু আমরা আগে একটা প্রোটেকশন দিয়ে সেটাকে প্রথম নিশ্চিত করি। এরপরে কিন্তু এটাকে স্ট্রেংথেনিং করা হয়, অর্থাৎ এটাকে শক্তিশালী করা হয় যাতে করে আর এরপরে আর না মানে আরও যেন শক্তিশালী হয়ে যেন কোনো অবস্থাতেই সেটা ভেঙে না যায়। তো এটা কিন্তু প্রাথমিক পর্যায় যেটা দেখছেন এখন। এটা কিন্তু আরও সামনে আরও স্ট্রেংথেনিং করা হবে। সেটা কি খুব দ্রুত? হ্যাঁ, অবশ্যই আমরা স্ট্রেংথেনিং এমনভাবে করবো যাতে করে এটা যেন ভেঙে না যায়, সেই প্রক্রিয়াটাই আমরা দাবি করছেন এটি প্রজেক্টের মাধ্যমে করার জন্য। সেই প্রকল্প আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। একটি প্রকল্পের আওতায় আমাদের 5টি পোল্ডারে কাজ হবে, তার মধ্যে এই পোল্ডারটি অন্তর্ভুক্ত রয়েছে। স্যার, এই যেভাবে বাধা হচ্ছে এটি আসলে টেকবে না। সামনের যে জোয়ারটি আসবে অমাবস্যার, স্থানীয়রা বলছে এটি আসলে টিকবে না। স্যার, তাহলে এটা নিয়ে কি করা যাবে? আমরা ওই যে বললাম যে এখন তো প্রাথমিক পর্যায়ে রয়েছে, এটি কিন্তু আমরা স্ট্রেংথেনিং করব, অর্থাৎ শক্তিশালীকরণ করব, করে আমরা সেটাকে আরও যেন শক্তিশালী হয়, যেন এটা টেকসই হয় সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।
2040 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর যে ঘোষণা সেটি বাস্তবায়নে একসাথে কাজ করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠের 100 গজের মধ্যে তামাক জাতীয় পণ্য বিক্রি নিষিদ্ধ করা সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। মন্ত্রীর প্রত্যাশা 2040 সালের মধ্যে দেশকে তামাক মুক্ত করতে অনেকটাই এগোবেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এবছর তামাক বিরোধী সম্মাননা ভোরের কাগজের রিপোর্টার সেবিকা দেবনাথ ও ইন্ডিপেন্ডেন্ট টিভির রুহুল আমিনকে প্রদান করা হয়। এদিকে মন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের আওতায় থাকা কোনো প্রতিষ্ঠানে যদি ডেঙ্গু বা এডিস মশার লার্ভা পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আবারও বলেন, ডেঙ্গু নির্মূলে সবাইকে সচেতন হতে হবে। 2016 সালে ঢাকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান স্পিকারে সামিটে 2040 সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করার অভিপ্রায় ব্যক্ত করেছে। আমার পরিবারের সদস্য আমাকে যদি বাসায় ধূমপান থেকে বিরত রাখে তাহলে কিন্তু আমরা এটা সমস্ত দেশে ছড়াইতে পারবো। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট প্রত্যেকটা ঘরে ঘরে আমাদেরকে শুরু করতে হবে। স্টিয়ারিংয়ের সাথে সাথে ঘোরে তার জীবনের চাকা। তবুও এক জীবনে ভাগ্যের বদল হয় না যাদের, তারা পরিবহন শ্রমিক। মালিকদের মুনাফা প্রবণতার জন্য তাদের অমানসিক খাটতে হয়, সামলান রাস্তার সব চাপ। জীবন নিয়ে আক্ষেপে থাকা এসব শ্রমিকদের দাবি বাস্তবায়ন হোক কর্মঘণ্টা আর ন্যূনতম মজুরি সহ সব দাবি দেওয়া। পরিবহন শ্রমিকদের গল্প শুনেছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন নাহিদ হোসেন। দিনের আলো ফোটার সাথে সাথে গাড়ির চাকা পরীক্ষা নিরীক্ষা করছেন বাস চালক জুয়েল রানা। এই চাকা ঘুরলেই ঘোরে জুয়েলের জীবনের চাকাও। সহকারীকে সাথে নিয়ে যাত্রা শুরু তার। বেশ ছোটবেলায় পরিবহন খাতে কাজ করতে আসা জুয়েলের চালকের আসনে অভিজ্ঞতা প্রায় বছর 10। যাত্রাপথে জানা গেল তার নানামাত্রিক অভিজ্ঞতা। সারাদিন জ্বালাজালি করে যদি রাতে বেতন না পাই তো এর সে কষ্ট আর কিছু হয় না। কত পাবলিকের কথা শোনা লাগে, আপনার এমনি পুলিশ সার্জেন্ট তো আছেই, পাবলিকের কথা তো প্রতি মুহূর্তে শোনা লাগে। স্টাফিসে দাঁড়াইলে এই দাঁড়াইছস কে আগে নে। তিনি বলেন, মালিকের সাথে চুক্তিবদ্ধ চালকের সড়কেই ব্যয় হয়ে যায় হাজার হাজার টাকা। ফলে বাস মালিকের টাকা পরিশোধ করে নিজের জন্য উপার্জন করতে অক্লান্ত পরিশ্রম করতে হয়। তো রোড কাটা, তারপরে আবার মালিকের টার্গেট, রোডের মালিক সমিতির টাকা আছে, বিভিন্ন টাকা দিতে যায় বেতন পাওয়া যায় না। অনেক দিনই বেতন ছাড়া বাসায় যাওয়া লাগে আমাদের। মাথায় অজস্র চাপ, তবুও স্টিয়ারিংয়ে বসে সব ইন্দ্রিয় সজাগ রাখতে হয়। কিন্তু নিজে সজাগ থাকলে কি, পাশের চালকই হয়তো অন্য জগতে। ওয়েবিলের টার্গেট খানিক বেশি যাত্রী তোলার মানসিকতায় লেগে থাকে পাড়াপাড়ি। টাইম টেবলের ঠিক নেই, অনেকে স্বস্তি খোঁজে মাদকে। সব লোক তো খারাপ এরকম না, তো ওরা তো সবাই রে ভাবে কি খারাপ, সবই গান জুটছি অবকাছে, সবই গান জুটছি, সবই বাবা খোর শুনছি। এর ছাড়া তো ব্যবহার আর যেটি বাম বাপ তুল্লা দেয় ঠিক রাখতে পারে মানুষ দেখে মনে করে যে নেশা করে। তো ঘটনা ওটা না, আমরা রাত জাগনা থাকি আর আমাদের লোকাল সাইডে যখন ডিসিপ্লিন। বছরের পর বছর ধরে আলোচনা চললেও এই পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষায় এখনও নেওয়া হয়নি দৃশ্যমান কোনো উদ্যোগ। প্রশ্ন এখানেই, বাস চালকদের নিয়ে যাদের ভাবার কথা, তারা কি আদৌ ভাবছে তাদের কথা? পুরো পরিবহন খাত এখন বর্গা চাষের মতো, যেখানে মালিকের মুনাফা নিশ্চিত, কিন্তু শেষে উচ্ছিষ্ট লাভ ক্ষতিতে বাধা চালক হেল্পারের জীবন। এই অবস্থা থেকে মুক্তি কোথায়? এই গাড়ি চালায়, আপনার বাস চালায়, মাসে বাসায় 10,000 টাকা দেওয়া যায় না, তাইলে ওদের এই পাবলিকের জ্বালাজালি, মহাজনের রাইট শেষ, মহাজনের কথা। ফ্যামিলিতে লোক বেশি হলে একা একজনের কামাই দিয়ে সংসারটা চলায় কষ্ট হয়ে যায়। আজকে বেতন পাইলে 200 পাই, কালকে রাইতে 500 পাই, দেখেছি কোনো সময় পাই না। কোনো সময় তেলের ড্যামেরেজ, মহাজনের ড্যামেরেজ, এটি দিতে দিতে মনে করেন আমরা দিই। যত কষ্টই নিজেরা যখন কামলা দিতেছি, পোলা বানো জানি কামলা না দেয়, এইটার কথাটা আমি কই পারছি না। যেরকম আমার পোলা একটা পড়তেছে 10-এ, একটা পড়তেছে 5-এ। ফিক্সড একটা বেতন থাকলে আমাদেরও মনে করেন টেনশন থাকতো না, রাস্তাঘাটে পারাবাড়ি করতে হইতো না, অ্যাক্সিডেন্টও হইতো না। তবে মালিক সমিতির বক্তব্য আবার অন্যরকম। চালক আর সহকারীদের জীবনমান উন্নয়নে তাদের অনেক আন্তরিকতা বলে দাবি এই নেতার।
আমরা বলছি বিল্ডিং ট্রেনিং ইনস্টিটিউট মানে আমাদের মহাসচিব খন্দকার আব্দুল্লাহ গভর্নমেন্ট জায়গা দেবে, উনি ইনস্টিটিউট করবে ড্রাইভারদের জন্য। গভর্নমেন্ট একটা জায়গা দিবে, আমরা আমাদের খরচে ইনস্টিটিউট করব, সংগঠন সেটা অ্যারেঞ্জমেন্ট করবে। এটা আমাদের মহাসচিব সাহেব গভর্নমেন্টকে অফিসিয়ালিও জানাইছে। বিশেষজ্ঞদের মত, দরকার মালিকের সহানুভূতি আর নিয়ন্ত্রক সংস্থার নজরদারি। অনেক চালক একদিন গাড়ি চালিয়ে পরের দিন কিন্তু তাকে বিশ্রাম নিতে হয়, তার মানে একদিনের আয় দিয়ে তাকে 2 দিন চলতে হয়। এই যে অনিশ্চয়তা, যেখানে শ্রমঘণ্টা নির্ধারিত নাই, আয়ের কোনো নিশ্চয়তা নাই, জীবনমানের কোনো নিশ্চয়তা নাই, পরিবার থেকে বিচ্ছিন্ন থাকছে, এটা আসলে আমি যেভাবে দেখছি একটা মেরুদণ্ড সোজা রাখার পিছনে যারা কারিগর, যারা শ্রম দিচ্ছে, চালক সহকারী আছে, তাদেরকে আসলে চরমভাবে অবহেলা করা হয়েছে। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেছে, আমরা এই গণপরিবহনকে এখন একটা সিস্টেমে আনতে পারিনি। এদিকে দিন ফুরিয়ে হয়ে গেছে মধ্যরাত, 16 ঘন্টা বাস চালিয়ে মিলেছে 13,000 টাকা, যার 5,000 যাচ্ছে পরের দিনের তেল খরচ, মালিককে দিতে হবে 3,500। রাস্তায় চাঁদা দেওয়া হয়ে গেছে আরও 3,000। ক্লান্ত শ্রান্ত জুয়েল আর তার হেল্পারের উপার্জন মাত্র 1,500 টাকা। এ নিয়ে কাটাতে হবে পরের দিনটাও। তারপরও অপেক্ষা, বদলাবে তার ভাগ্য। কিন্তু কোনো দিনই আর বদলায় না তা, আক্ষেপ জমতে থাকে প্রতিদিন। সারাদিন খাটাখাটনি করে আসছি, এখন একটা ঘুম দিব ফ্রেশ হয়ে, এটাই আলহামদুলিল্লাহ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা নির্বাচনের পর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছে। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল থেকে মনিরামপুর বাজার সহ অন্যান্য স্থানে অস্ত্র নিয়ে মহড়া দেয় পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হাসান সুনামের সমর্থকরা। শুক্রবার সকালেও দেশীয় অস্ত্র নিয়ে চলে তাদের এই মহড়া। এতে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই ঘটনায় বিজয়ী মাহবুব সুবহান শেখ সজল মিন্টুর সমর্থকরা অস্ত্র নিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার ও বালু মহাল নিয়ে বিরোধের জেরে অস্ত্রের মহড়া দিচ্ছে 2 প্রার্থীর সমর্থকরা। ছাত্র রাজনীতির মাধ্যমে ক্ষমতাসীন দল দেশে অপকর্ম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন তিনি। বলেন, সরকারি দল নিজেদের ক্ষমতা ধরে রাখতে নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচন সহ দেশের সকল প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারা। দেশের বিরোধী শক্তিকে দমন করাই সরকারের লক্ষ্য বলেও মন্তব্য করেছেন তিনি। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্র সমাজকে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ক্ষমতাসীন দলের ছাত্র রাজনীতির নামে তারা যে অপকর্ম করছে, এটা জাতির জন্য একটা কলঙ্কজনক অধ্যায়, এটা ছাত্র সমাজের জন্য কলঙ্কিত অধ্যায়। সুতরাং বিপ্লবী চেতনা ভূষ, যে শক্তি, যে বয়স, যে সময়, এই সময়টা অকারণে হারিয়ে যেতে পারে না। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালতে এই রায় দেন। ওই মামলায় আনা 34টি অভিযোগের সবকটিতেই দোষী প্রমাণিত হয়েছেন রিপাবলিকান এই নেতা। আদালতের এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন। আগামী 11 জুলাই এই মামলা ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। সাবেক এই প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে, তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পকে জরিমানা করার সম্ভাবনাই বেশি। মামলার অভিযোগে বলা হয়, 2006 সালে স্টর্মি ড্যানিয়েলস নামে এক পর্ন তারকার সাথে যৌন সম্পর্ক গড়ে উঠেছিল ট্রাম্পের। পরে স্টর্মিকে $1,30,000 ঘুষ দেওয়া হয়। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে ওই ঘুষ দেওয়া হয়, তবে ব্যবসায়িক নথিপত্রে লেনদেনের তথ্য গোপন করা হয়। এটা অত্যন্ত অপমানজনক। রায় দেওয়ার ক্ষেত্রে কারচুপি করা হয়েছে। যে বিচারক এই রায় দিয়েছেন তিনি অসৎ। এটা অসম্মানজনক রায়। আমি নিরপরাধ। রাজনৈতিকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্যই এই রায় দেওয়া হয়েছে। সত্যিকারের রায় দেবে জনগণ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে।
রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে স্লোভেনিয়ার সরকার। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব এই ঘোষণা দিয়েছেন। ব্রিফিংয়ে তিনি বলেছেন, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন পড়বে। আগামী মঙ্গলবার পার্লামেন্টে এই ইস্যুতে ভোটাভুটি হবে। এদিকে স্লোভেনিয়ার এই সিদ্ধান্তের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। এ প্রস্তাব স্লোভেনিয়ার পার্লামেন্টে পাশ হবে না বলে মনে করছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ইউরোপের 3 দেশ, স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড।